হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি আরেকটি বড় রিডিং নিয়ে। রিডিংটি অ্যাজ ইউজুয়াল টাইমলেস রিডিং, যতটা তোমাদের সঙ্গে যাবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং দ্বিতীয় কথা, যদি রিডিংয়ের মাধ্যমে কোনো রকম রেমেডি পেরিয়ে আসে, তাহলে সেই রেমেডি যদি তোমাদের মধ্যে পজিটিভ মাইন্ড নিয়ে করতে পারো যে হ্যাঁ এই রেমেডিটা আমি আমার বিশ্বাস আমার পজিটিভনেস থেকে করব, তাহলে সেই রেমেডিটা করো, আদারওয়াইজ কিন্তু করো না, ঠিক আছে? কারণ রেমেডি এমন একটা জিনিস যেটা যদি নিজস্ব বিশ্বাস এবং পজিটিভনেস দিয়ে না করা হয়, তাহলে সেই রেমেডির ফলাফল আসতে প্রচুর দেরি হয় এবং আমরা অতদিন আর অপেক্ষা করার ক্ষমতায় থাকি না, কারণ আগের থেকেই আমরা যথেষ্ট বিধ্বস্ত থাকি। তো অতটা ওয়েট করতে না পেরে আমরা কি বলি যে রেমেডিটা সঠিক নয় বা দূর এ করে তো কিছুই হলো না। এতে এটা ব্যাপার নয় যে দিদির অপমান হলো না, সেটা নয়। যেহেতু রেমেডিটা ঈশ্বরের সঙ্গে যুক্ত, এখানে কোনো রকম খারাপ কিছু বলা হলে সেই রিলেটেড খারাপটা লাগে আর কি। তো সেটাই হচ্ছে বক্তব্য। আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বর যেগুলো করেন হয়তো আমরা সেই সময় তার মিনিং বুঝতে পারি না, নিজেরা তাকে অনেক বকাবকি করি, কিন্তু অন্য কেউ যখন আমাদের সামনে বকাবকি করে বা কোনোভাবে তার কোনো জিনিসকে নেগলেক্ট করে, তখন দেখবে আমাদের খারাপ লাগে। তো সেই খারাপ লাগার থেকেই কথাটা বলা। চলো দেখে নিই আজকে রিডিং কি বলছে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओके, দেখো কার্ড যা এসছে তার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে, শুধু এইটুকুর মধ্যে, সেটা হচ্ছে যে সাইলেন্টলি তোমার জীবনে প্রেম বলো, ভালোবাসা বলো, সম্পর্কের বন্ধন বলো, যাই বলো না কেন, সেটা এমনভাবে তোমার জীবনে এসেছে যে তোমার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে তোমাকে একটা নতুন জীবন দিয়েছে এবং যেই জীবন তোমাকে একটা সেলিব্রেশনের জায়গায় নিয়ে গেছে। এই রিলেশন হতে পারে তোমার লাভ পার্টনারের সঙ্গে রিলেশন, কারোর কারোর ক্ষেত্রে এই রিলেশন হয়তো ঈশ্বরের সঙ্গে রিলেশন, কারোর কারোর ক্ষেত্রে এই রিলেশন হয়তো কোনো বন্ধুর সঙ্গে রিলেশন। তো এই রিলেশন বিভিন্ন ধরনের হতে পারে, এমন নয় যে ইট ইজ রেস্ট্রিক্টেড অনলি টু দ্য লাভ পার্টনার্স, এটা নয়, ঠিক আছে? হতে পারে কর্মের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে? তো সাইলেন্টলি এই সম্পর্ক এমনভাবে তোমার সঙ্গে কাজের যে সম্পর্ক, সেটা এমনভাবে ওয়ার্ক করে গেছে যে তোমার জীবনে যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে সত্যি করে তোমাকে পুনর্জন্ম দিয়েছে, তোমাকে একটা নতুন জীবন দিয়েছে এবং সেটা তোমাকে একটা প্রভূত আনন্দের জায়গায় নিয়ে গেছে, যে আনন্দ সেলিব্রেশনের সময় হয়, কোনো কিছু আনন্দ উপভোগ করার জন্য হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা নিয়ার পাস্ট, মানে এমন নয় যে দীর্ঘদিন হয়ে গেছে, না, বড়জোর 3 থেকে 6 মাসের আগে এই রকম ধরনের সিচুয়েশন ছিল। বললাম এই সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে কাজের সঙ্গে, কারোর সঙ্গে তার বিলাভেড পার্সনের সঙ্গে, কারোর ক্ষেত্রে হয়তো বন্ধু বা গুরুজন, এই সমস্ত ক্ষেত্রে সম্পর্কও হতে পারে, ঠিক আছে? কারোর ক্ষেত্রে ঐশ্বরিক, যদিও ঐশ্বরিক সম্পর্কর পার্সেন্টেজ রেট খুব কম, তবু কারোর ক্ষেত্রে আধ্যাত্মিক জগৎটাও রয়েছে। এবার দেখি পরের কার্ড কি বলছে। এগেন সেলিব্রেশন, তাহলে এইটা হচ্ছে সেই মুহূর্ত যেখান থেকে চেঞ্জেস আসছে। ओम नमः शिवाय,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, দেখো এর পরবর্তীটা হচ্ছে এই যে সেলিব্রেশনের মতন একটা জায়গায় তোমার মুহূর্তটা চলে এসেছিল বা জীবনের একটা ছন্দ চলে এসেছিল, সেই ছন্দটার জায়গার থেকে এবার হয় না যখন আমাদের কোনো ভালো কিছু ঘটে তখন চোখ টাটানোর লোকের কিন্তু অভাব হয় না। তো সেরকম চোখ টাটানোর লোকের আবির্ভাব ঘটে যায়। তারা এর মধ্যে মানে সর্ষের মধ্যে ভূত খোঁজার মতন তারা তোমার এই আনন্দের মধ্যে বা তোমার এই যে জিনিসের জন্য তোমার এই আনন্দ হয়েছে সেই জিনিসের মধ্যে বিভিন্ন রকম খুঁত খোঁজার চেষ্টা করে এবং তোমাকে বিভিন্নভাবে ভ্রমিত করার চেষ্টা করে। ঠিক আছে, তবুও তুমি যেহেতু একজন এমন পার্সন যে খুব চট করে ভ্রমিত হও না, খুব চট করে হাল ছাড়তে জানো না, সেই রকম পার্সন হয়ে তুমি চেয়েছো যে না সব সময় আমি যাই ঘটুক না কেন আমি সেটার মধ্যে এনগেজ থেকে সেটাকে কন্ট্রোল করে আমার মাইন্ড দ্বারা কন্ট্রোল করে চলবো। ঠিক আছে, তো তুমি চেয়েছো সব সময় যে যাই হয়ে যাক না কেন, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু তোমার সামনে দেখানো হয়েছে যে এটা বাস্তব এরকম কোনো ঘটনা, কিন্তু তুমি সেটাকে না সঠিকভাবে ওই যেভাবে দেখানো হয়েছে সেভাবে মেনে নাওনি। আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, ব্যাপারটা কীরকম জানতাম না, এটা আজকে এইভাবে মানে বলবো। এটা দেখো, দেখে কি মনে হচ্ছে একটা লটারির টিকিট, অ্যাজ ইফ আমি লটারিটা কিনেছিলাম। তোমাকে এটা কেউ দেখালো, দেখিয়ে বলল দেখো সুমনাদি এত বড় বড় কথা বলে, সুমনাদি নিজেই লটারি কিনে বসে আছে। তুমি 100% এটা বিশ্বাস করবে, কারণ তুমি চোখে দেখছো লটারির টিকিট। কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ অবশ্যই থাকবে যে কিন্তু এটা বিশ্বাস করবে না। অ্যাকচুয়ালি টিকিটটা আমার কেনা নয়, আমার কেন আমার কোনো আত্মীয়র দ্বারাও কেনা নয়। টিকিটটা রাস্তায় পড়েছিল, হয়তো কেউ কিনেছিলেন, তার হয়তো নাম্বার ম্যাচ করেনি, তিনি টিকিটটাকে অবহেলায় ফেলে দিয়ে চলে গেছিলেন। টিকিটটা রাস্তার থেকে তুলে আনা হয়েছিল, কেন? কারণ এখানে মায়ের ছবি রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে সেরকমটা, এটা এই জন্য দেখালাম যে তুমি হচ্ছে এমন টাইপের মানুষ যাকে সামনে এরকম ধরনের সত্য দেখিয়ে বিভিন্ন কিছু বলার চেষ্টা হয়েছে, কিন্তু সেই কথাগুলো তুমি বিশ্বাস করতে চাওনি, তোমার মতন করে সেগুলোকে পরখ করতে চেয়েছো এবং সেগুলোতে তুমি দেখেছো যে না ওগুলো যে কথাগুলো তুমি শুনেছো সেগুলো আদপেও সত্যি ছিল না এবং তুমি সেভাবে চলার চেষ্টা করেছো। কিন্তু যতটা পেরেছো তুমি কন্ট্রোল রেখে চলার চেষ্টা করেছো, কিন্তু হয় না মানুষকে 100 বার খোঁচা দিলে পরে একবার অন্তত তার লাগে, তাই তো? আর সেই লাগাটা যতটা জোরে লাগে সে ততটা জোরেই কিন্তু ছিটকে যায় বা ততটা জোরেই উ এরকম করে ওঠে। তো তোমার ক্ষেত্রে না ব্যাপারটা সেরকম, তোমাকে এত ইনস্টিগেশন দেওয়া হয়েছে, এত ইনস্টিগেশন দেওয়া হয়েছে যে তুমি একটা সময় গিয়ে রিয়াক্ট করে ফেলেছো এবং রিয়াক্ট করে এখন তুমি পশ্চাত্তাপ করছো যে এটা কেন আমি করলাম। অ্যাকচুয়ালি দোষটা যে তোমার তাও তো নয়, দোষটা তোমার সেটাও নয়, তুমি যে পশ্চাত্তাপটা করছো সেটা এখন তোমার কাছে একটা বোঝা স্বরূপ হয়ে গেছে। তুমি চাইছো যে আমি আমার ভাবনার থেকেও সুন্দরভাবে আমার জগৎটাকে আবার সাজিয়ে তুলি, আবার নতুনভাবে নিজেকে গড়ে তুলি, নতুনভাবে নিজেকে ঘুরে দেখি, এই সমস্ত তিক্ততার বোঝাকে সরিয়ে ফেলি এবং আমার কল্পনায় যে জগৎটা হওয়া উচিত, যতটা সুন্দর জগৎ হওয়া উচিত তার থেকেও সুন্দর জগতে আমি টার্ন অন করি। ঠিক আছে, আমাদের মধ্যে দেখো আমি কথা বলছি না, কার্ডই কথা বলছে, প্রত্যেক দিনই প্রায় আমি এই কথাটা বলি, ভগবানের আশীর্বাদে বলতে পারছি এখনো অবধি। যাই হোক, তো
তুমি চাও যে আবার সেই সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্ক যাই হোক না কেন, সেই সম্পর্কের ক্ষেত্রে আবার সেই হারমোনিটা ফিরে আসুক, আবার সেই একসঙ্গে চলার জায়গাটা ফিরে আসুক, ঠিক আছে? যেটা তুমি একটা সময় তোমার কাছে যে জগৎটা একদম সর্বময় জগৎ ছিল, যে রিলেশনশিপটার তোমার এক্সিস্টেন্সের একদম ধাত্র স্বরূপ ছিল, সেই জিনিসটা আবার সেইভাবে তোমার কাছে ফিরে আসুক, এটা তোমার কামনা বলো, ইচ্ছা বলো, এগুলো হচ্ছে তোমার ইচ্ছে। এবার কেন এরকমটা হলো, এই চেঞ্জেসটা কেন হলো? যেটা আগে ছিল এত সুন্দর একটা জিনিস ছিল, হঠাৎ করে সবকিছু বদলে গেল। হ্যাঁ, এটা অবশ্যই বলা হয়েছে যে বারংবার ইনস্টিংক্ট কাজ করতে করতে, বারংবার তোমাকে খোঁচাতে খোঁচাতে একবার অন্তত লেগে যায়, এবং সেই সময় তুমি এতটাই রিয়াক্ট করে ফেলেছো যেটার ফলস্বরূপ এটা দাঁড়িয়েছে। কিন্তু কথাটা হচ্ছে শুধু কি সেইটুকুই? বোঝা যাচ্ছে যে এই যে পার্সন, সেই পার্সন কিন্তু একজন মুখোশ পরা ব্যক্তিত্ব। তোমার সামনে ভীষণ ভালো সাজছে, কিন্তু পেছনে তার চরিত্রটা আরেক রকম। সে পেছনে চাইছে তোমার মনে ক্রমাগত বিষ ফোড়ে, শুধুমাত্র তোমার মনে না, যদি সেই রিলেশনশিপের অপর পক্ষে কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেই ব্যক্তির মনে বিষ ফোড়ে। যদি তোমার রিলেশনটা কর্মের সঙ্গে প্রগাঢ় হয়ে থাকে তাহলে সেই কর্মটাকে নষ্ট করে বিভিন্নভাবে চাইছে যে তোমার সামনে একটা ভালো চরিত্র সেজে থেকে তোমার পেছনে বিষধর সাপের মতো বিষটা তোমার উপরে প্রয়োগ করতে, এবং তোমার যে স্বপ্ন, তোমার যে ড্রিম, সেটাকে একজন আউটসাইডার হয়ে সম্পূর্ণরূপে নষ্ট করে তোমাকে আবার সেই ওই স্বপ্ন দেখছিলিস বাবা, তুই স্বপ্নই দেখ, স্বপ্নতেই তুই ভালো থাকবি, এইরকম জগতে নিয়ে যাওয়ার একটা মনোবৃত্তি তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবার তারা কে, কি ধরনের পার্সন তারা? তারা এমন ধরনের পার্সন যে তুমি নতুন কোনো কিছু ভাবনা চিন্তা করে যখন নিজেকে সেই অনুযায়ী টার্নিং অন করতে চাও, তখন তোমাকে একরাশ নৈরাশ্যতা দিয়ে, একরাশ দুঃখ দিয়ে, একরাশ যন্ত্রণা দিয়ে তোমাকে এমনভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে তুমি ওই নতুন দিগন্তের দিকে আর তাকাতেই না পারো। তোমার সামনে ভুলকে ঠিক আর ঠিককে ভুল, এরকম ভাবে সমস্ত জিনিসগুলো একটা ইলিউশন ক্রিয়েট করে তোমার সামনে প্রডিউস করা হয়। হ্যালুসিনেশন তো সেই জিনিসটা তোমাকে করানো হয়, ঠিক আছে? হ্যালুসিনেশন বলো, হ্যালুসিনেশন বলতে আমরা কি বলতে চাইছি, যে যেটা সামনে নেই সেই জিনিসটাকে অ্যাজ ইফ সামনে সেটার এক্সিস্টেন্স আছে, এইভাবে তোমাকে দেখানোর চেষ্টা হয় বা প্রজেক্ট করানো হয় যে কোনো একটা মানুষ হয়তো নিতান্তই ভালো, তাকে প্রচন্ড খারাপভাবে প্রজেক্ট করা হলো। বেসিক্যালি দে আর দ্য টক্সিক পার্সন। শত্রু তো বটেই, কিন্তু শত্রুতারও একটা লিমিট থাকে। হ্যাঁ, মানে তারা শত্রুতা করে, তাদেরকে জানা যায় যে তারা শত্রু। গুপ্ত শত্রুদের চিনতে সময় লাগে, কিন্তু এরা এমন একটা পার্সন, না তুমি ছাড়তে পারবে না তুমি ধরতে পারবে। একটা গল্প বলি, মানে গল্পটা আমি কালকেই শুনলাম, তো সেই গল্পটা আমার কোথাও এখানে বলতে ইচ্ছে করছে। এই পার্সনটা কিরকম পার্সন বলো তো? হয়তো তোমার ফ্যামিলির মধ্যেই এদের এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, বা তোমার খুব ক্লোজড গ্রুপের মধ্যে এদের এক্সিস্টেন্স আছে। এরা কিরকম, যাদের তুমি ধরতেও পারবে না, ছাড়তেও পারবে না, আবার যাই বলো না কেন সেটা নিয়েই তোমাকে আঘাত করবে। তো গল্পটা এরকম যে এক বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো তাকে দেখে একজন প্রশ্ন করলেন কেমন আছেন। তাতেও তার সমস্যা যে তাকে কেন প্রশ্ন করা হলো কেমন আছেন, তাহলে কি কোনো উদ্দেশ্য আছে তাকে প্রশ্ন করা হলো কেমন আছেন? তখন সে একটু ভেবাচাকা খেয়ে বলছে না না না, মানে আমি জানতে চাইলাম ভালো আছেন তো। তখন আবার কথাটা হচ্ছে, ও আমি ভালো না থাকলেই বুঝি
ঠিক হয়, আবার তাকে বোঝানোর জন্য আবার অন্যভাবে প্রশ্নটাকে উপস্থাপন করলো সেই যুবক, না না আমি বলতে চাইছি শরীর টরীর কিছু খারাপ হয়নি তো। তখন তার বক্তব্য হচ্ছে, ও আচ্ছা শরীর খারাপ হলেই তাহলে ঠিক হতো, তাহলে এটাই জানার উদ্দেশ্য যে আমি মরে যাচ্ছি কবে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যেদিক দিয়েই যাও না কেন তুমি সেদিকেই আটকাবে এবং সমস্ত দিক থেকে তুমি ভুল এবং সে ঠিক, এটাই প্রমাণ করার চেষ্টা হবে বারংবার। তো এই যে ব্যক্তিত্বর জন্য তোমার জীবনের এই ক্রাইসিস, তো সেই ব্যক্তিত্ব হচ্ছে এই টাইপের ব্যক্তিত্ব। তুমি যে ঘাটেই যাও না কেন সেই ঘাটটাই নোংরা, তুমি যে নৌকোয় পা দাও না কেন সেই নৌকোতেই ফুটো আছে, তুমি যে রাস্তায় চলতে যাও না কেন সেই রাস্তাটাই গন্ডগোলের, সর্বোপরি তোমার ভাবনা চিন্তা গন্ডগোলের, তুমি নিজে মাথা পাগল হয়ে যাচ্ছে তোমার, তুমি সমস্ত দিক থেকে বিধ্বস্ত হয়ে এই সমস্ত করছো, তার তো কোনো দোষ নেই, কোনো কিছু নেই, তুমি পড়েছো এরকম চক্করে। মানে একদিকে গেলে সাপের বিষ, আরেকদিকে গেলে পিঁপড়ের হুল, আরেকদিকে গেলে পরে কাঁকড়া বিছের বিষ। মানে কোনোটা একটু বেশি বড়, কোনোটা একটু একদম ছোট কিন্তু যন্ত্রণা দিয়ে যায় আর কি, সেরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে কনসিয়াসনেস। নিজের কনসিয়াসনেস জাগ্রত করো ভাই, এই সমস্ত বোঝাগুলোকে ত্যাগ করো। আমি জানি এগেন দেখো ফ্রেন্ডলিনেস এসছে, মানে একে তুমি এই যে একটাকে বলছিলাম, একে তুমি ছাড়তেও পারবে না ধরতেও পারবে না, তুমি ছাড়লে পরে তোমার কর্তব্যের গন্ডগোল হয়ে যাবে, তুমি ছাড়লে পরে তোমার উপর দোষ আসবে, কিন্তু একে ধরে রাখলে পরে তুমি নিজে শেষ হয়ে যাবে, তুমি নিজে কেন তোমার আশেপাশের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তাহলে এখানে একমাত্র কনসিয়াসলি যদি তুমি এটাকে হ্যান্ডেল না করো তাহলে হয় নিজে মরার জন্য প্রস্তুত থাকো, আর না হলে পরে কনসিয়াসলি এমনভাবে জিনিসটাকে হ্যান্ডেল করো যাতে এই বার্ডেনটা তোমার আর বার্ডেন বলে বোধ না হয়। বলতেই পারো দিদি বলাটা খুব সোজা, এক জায়গায় থেকে এটা করা খুব কঠিন, নিশ্চয়ই কেউ বলছো বা কেউ বলবে, টাইমলেস রিডিং তো যখন দেখবে হয়তো তখন কেউ বলবে বা ভাববে। তো এই ভাবনার পরেও যদি ভিডিওতে ঠেকে থাকো তাহলে উত্তরটা হচ্ছে এটা যে না ভাই আমি জেনে বুঝেই কথাটা বলছি, এইরকম কেসে না পুরো সব দিক মেনটেন করে চলাটা নিতান্তই অসম্ভব। এই কেসে যদি ভাবো যে আমাকে কর্তব্য পালন করতে হবে তাহলে নিজেকে ভুলে যেতে হবে, আর যদি নিজেকে নিয়ে বাঁচতে চাও তাহলে এমন একটা ব্যালেন্সিং জায়গায় তোমাকে আসতে হবে যেখানে তোমার কর্তব্যও থাকবে এবং তুমিও এক্সিস্ট করবে। ঠিক আছে, কি করে সেটা সম্ভব? কারো কারো ক্ষেত্রে হয়তো ডিস্টেন্স মেনটেন করে, কারো কারো ক্ষেত্রে মোমেন্ট টু মোমেন্ট ওয়াইজ তার সিদ্ধান্ত বদল করে এতটাই কনসিয়াসনেস থাকবে, এতটাই নিজের মধ্যে কন্ট্রোল থাকবে। কারো কারো ক্ষেত্রে হয়তো ইনার ভয়েসের কথা শুনে, আমি কথা খুঁজে পাচ্ছিলাম না কি বলবো, যাই হোক কার্ড দেখিয়ে দিল কি বলা উচিত। ইনার ভয়েসের কথা শুনে মানে ইনার ভয়েস বলতে ইনার ভয়েসকে তোমার ভেতর থেকে বেরিয়ে আসে না, ইনার ভয়েসটা কোথা থেকে আসছে? সেই আমাদের ইষ্টর থেকে, যার যাই ইষ্ট হোক না কেন, তিনি যেটা মাথার মধ্যে পুট করে দিচ্ছেন। আমরা যখনই কনসিয়াস হই, আমাদের যখনই কনসিয়াসনেসটা এই লেভেলে চলে আসে যে আমরা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ এবং আমাদের ইনার ভয়েসের কথা শুনে আমরা চলতে পারবো, তো সেই ইনার ভয়েসের কথা শুনে আমাদের চলতে হবে এবং সেক্ষেত্রে আশপাশের পরিস্থিতিতে বারবার করে ধাক্কা খেলে হবে না। ঠিক আছে, বারবার করে ধাক্কা খেলে এই বার্ডেন তোমাকে একটা সময় মাটির মধ্যে গর্ত করে মাটির মধ্যে ঢুকিয়ে দেবে। তো সেটা করলে হবে না, তোমাকে বাঁচার জন্য, নিজের বাঁচার জন্য তোমাকে এতটুকু তো চেষ্টা করতেই হবে, নিজেকে টার্ন অন করতেই হবে। নিজেকে টার্ন অন করার জন্য তোমাকে ঈশ্বরই সহায়তা করবেন, না হলে ইনার ভয়েসের কার্ড আসতো না। এবং
যদি তুমি এটা করতে পারো তাহলে লাইফে ব্রেক থ্রু তুমি অবশ্যই পাবে, নতুন করে বাঁচার একটা জীবন তুমি পাবে। এবং অবশ্যই বুঝতেই পারছো, এই ছবিটা দেখেই দেখো বুঝতে পারছো এখানে প্রচুর আলো বিকীর্ণ হচ্ছে, তার মানে তোমার সামনের পথটা উজ্জ্বল হবেই হবে। কিন্তু সেই সময়টা তোমাকে ভাই এমন ভাবে চলতে হবে না তুমি তোমার কর্তব্য থেকে চ্যুত হলে, না তুমি নিজেকে শেষ করলে। দরকার হয় ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, বা তোমাকে কন্ট্রোলিং মেথডটা চালাতে হবে এবং নিজের যে ভেতরের ইনার ভয়েস সেটার প্রতি একদম ইনোসেন্টলি বিহেভ করতে হবে, ঠিক আছে? বেশি ভেতরে ঢোকার চেষ্টা করো না সবকিছুর, কারণ সবকিছুর বেশি ভেতরে ঢোকার চেষ্টা করলে তুমি এক্সস্টেডই হবে, তুমি ক্লান্ত বিধ্বস্তই হবে, তার থেকে বেশি কিছু হবে না। তাই অতিরিক্ত ভেতরে না ঢুকে ওপর দিয়ে ট্রাভেল করার চেষ্টা করো যতটা সম্ভব। আর যেখানে দেখছো যে একদমই এটা সম্ভবপর হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এমন কিছু একটা মেজার নাও, যেই মেজারটাতে যেই উপায়টাতে তুমি এভাবে ওপর দিয়ে চলতে পারবে, ঠিক আছে? তাতেই তোমার ট্রান্সফরমেশন অবশ্যই আসবে এবং জীবনের এই সমস্ত সমস্যাগুলোর থেকে একটা নতুন দিগন্ত খুঁজে পাবে। শুধু সময় যেরকম ভাবে যাচ্ছে সেরকম ভাবে বয়ে চলতে দাও এবং টাইম টু টাইম নিজের ডিসিশনকে এক জায়গায় রেখে হবে না, টাইম টু টাইম এই ডিসিশনের জায়গাগুলোকে চেঞ্জ করতে থাকো, ঠিক আছে? এভাবে করে দেখো, আশা করা যায় এই সমস্যার থেকে মুক্ত হতে পারবে। ভালো থেকো।